বাংলাদেশের আর্থিক খাত অনেক দিন ধরে ভালনারেবিলিটির মধ্যে আছে, ঝড় বয়ে যাচ্ছে এর উপর দিয়ে। গ্রাহকের ট্রাস্ট আমি যেটা দেখছি সেটা হচ্ছে তলানিতে যেয়ে ঠেকেছে। অল্প কয়েকটা ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংকের প্রতি গ্রাহকদের ট্রাস্ট নেই। পাশাপাশি এনবিএফআই মানে নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেগুলোর প্রতি তো ট্রাস্ট নেই। আমাদের দেশে সব মিলে 35টার মতো আছে এনবিএফআই, তার মধ্যে 20টার অবস্থা নাকি সাংঘাতিক খারাপ। এই খবর কোত্থেকে আমরা পাচ্ছি? আমরা নেট থেকে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মুখ থেকে পাচ্ছি, পত্রিকা থেকে পাচ্ছি। 15টার মধ্যেও তাও নাকি 3-4টা বা 5টা ভালো মতো চলছে, বাকিগুলোর অবস্থা খুব খারাপ। এই যখন অবস্থা তখন বাংলাদেশ ব্যাংক 20টা এনবিএফআই এর লাইসেন্স বাতিলের একটা উদ্যোগ নিয়েছে। এখন লাইসেন্স বাতিল করা হলো, কিন্তু যেসব গ্রাহকরা বা যেসব প্রতিষ্ঠান তাদের কষ্টার্জিত টাকা এইসব লিজিং কোম্পানিতে বা এনবিএফআই-তে জমা রেখেছে তাদের কি হবে? তারা কি আসলে আদৌ এই টাকা ফেরত পাবে? এই কয়েকদিন আগে এক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করলেন যে আভিবা ফাইন্যান্সে উনি টাকা রেখেছেন, যে টাকা থেকে ওনার যে মুনাফা আসতো তা দিয়ে তার সংসার চলে যেত। এখন সেখান থেকে কিচ্ছু পাচ্ছে না, বারবার যোগাযোগ করেও তেমন কোনো সাড়া পাচ্ছে না। এই আভিবা ফাইন্যান্সও কিন্তু এই 20টার তালিকায় আছে। দেখেন, আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গেল সরকারের আমলে ব্যাংকিং ধ্বংস করা হয়েছে একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আমরা জানি, কিন্তু গত 1 বছরে চেষ্টা চলছে। কিন্তু যেটা একেবারে খাদের মধ্যে ঢুকে গেছে সেখান থেকে বের করে আনা ইট ইজ রিয়েলি টাফ। কিন্তু রাষ্ট্রযন্ত্র তো বহাল আছে, এই যে গ্রাহক যারা আছে তাদের এত পীড়ন সহ্য করতে হবে কেন? ক্ষতি করেছে রাষ্ট্র, ভোগান্তিতে ভুগছে গ্রাহকরা। ক্ষতি করেছে প্রতিষ্ঠানগুলো, ভোগান্তিতে ভুগছে কারা? গ্রাহকেরা, যারা কষ্ট করে টাকা আয় করেছে। এই ভিডিওতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে এনবিএফআই গুলোর অবস্থা কি, বাংলাদেশ ব্যাংকের অভিমতি বা কি, এবং গ্রাহকরা তাদের টাকা পাবে কিনা বা তাদের করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে। আমি আগেই বলেছি যে দেশে এখন এনবিএফআই এর সংখ্যা হচ্ছে 35টা। এদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের মতে তীব্র সংকটে আছে 20টা। এই 20টার মোট আমানত হচ্ছে বা ডেপোজিট হচ্ছে 22,127 কোটি টাকা। তার মধ্যে প্রাতিষ্ঠানিক ডেপোজিট হচ্ছে 74%, অর্থাৎ 16,367 কোটি টাকা, আর 26% হচ্ছে ব্যক্তিগত ডেপোজিট। 26%-এ আসে 5,760 কোটি টাকা। রাষ্ট্রের কাছে এই টাকা কিন্তু একটা পিনাট। এই 20টা প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ কত? 25,808 কোটি টাকা। তার মধ্যে খেলাপি কত? খেলাপি হচ্ছে 21,462 কোটি টাকা, মানে 83.16% অফ লোন ইজ ক্লাসিফাইড। আর জামানত আছে কত? মাত্র 6,899 কোটি টাকার। এটা তো জামানত তাদের হিসাবে। এই জামানত বিক্রি করে যদি আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার চেষ্টা করা হয় তাও সম্ভব হবে না, কারণ যে জামানত আছে তাদের অর্ধেক দামে বিক্রি হবে না। কিন্তু দেখেন, ঋণের পরিমাণ যেখানে 25,808 কোটি টাকা, সেখানে জামানত কেন মাত্র 6,899 কোটি টাকা? এখানে একটা বড় ঘাপলা রয়ে গেছে। এখন এই অবস্থা কিভাবে হয়েছে? ওই যে আমরা পিকে হালদারের কথা জানি, এস আলমের কথা জানি, এই মহাশয়েরা এখানে জড়িত আছেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তখনকার ঋণ জালিয়াতি হয়েছে, অন্যায়ভাবে ঋণ প্রদান করা হয়েছে, টাকা বেনামে বের করে নিয়ে যাওয়া হয়েছে, ব্যবস্থাপনা ছিল সাংঘাতিক দুর্বল। ইট ওয়াজ হাইলি মোটিভেটেড টুয়ার্ডস লুটিং মানি। এই যেখানে অবস্থা, সেখানে গ্রাহকদের আর্থিক খাতের প্রতি তো আস্থা থাকার কোনো কারণ নেই। আমি এরকম বহু ভদ্রলোককে জানি যারা দিনের পর দিন এসব জায়গায় যাচ্ছেন আসছেন। এখন এই প্রতিষ্ঠানগুলো তাদের এমপ্লয়ীদের বেতন দিতে পারছে না। কোত্থেকে দিবে? তাদের কোনো সুদ ইনকাম নেই। তারা যেটুকু টাকা আদায় করছে সেটা দিয়ে দৈনন্দিন খরচ মেটাচ্ছে। আর যদি কাউকে 2-1 হাজার টাকা পেমেন্ট করা সম্ভব হয়, 2-1 লাখ টাকা পেমেন্ট করা সম্ভব হয়, সেটা করছে, যদিও অধিকাংশই পারছে না। এদের অপারেশন পুরো স্থবির হয়ে আছে। এখন এই যখন অবস্থা, তখন আইন কি বলছে? আইন কি বলছে? যে ডিপোজিটারদের টাকা ফেরত দিতে হবে। গভর্নর সাহেব বলেছেন যে বর্তমান যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোতে সরকার এই ডিপোজিটারদের স্বার্থ রক্ষা করার ব্যাপারে আইনগতভাবে বাধ্য নয়। তবে ডিপোজিট ইন্স্যুরেন্স যে একটা আছে, সরকার এখন সেটা পরিবর্তন করার চিন্তা করছে। তার মানে ওই যে একটা গ্রাহক অন্তত 2 লাখ টাকা যেন ক্ষতিপূরণ পায়, সেই ব্যাপারে সরকার কাজ করছে, কিন্তু এখনো ফাইনাল কোনো ডিসিশন আসেনি। এখন যদি এগুলো সব অবসায়ন হয়, মানে বন্ধ হয়ে যায়, সবগুলা লিকুইডেট করা হয়, তাহলে কি হবে? যদি ওই নিয়মটা কার্যকর হয়, তাহলে প্রত্যেক আমানতকারী 2 লাখ টাকা করে প্রোটেকশন পাবে, আদারওয়াইজ কেউ কিছু পাবে না। বাস্তবতা হচ্ছে সেটা। এখানে অনেক লিজিং কোম্পানি তারা করছে কি, যখন কেউ যে টাকার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, তখন তাদের সেটা হাই ইন্টারেস্ট রেটে রিনিউ করে দিচ্ছে। দিয়ে লাভ, টাকা তো নাই। 2020 সালে পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কোঅপারেটিভ ব্যাংক এরকম ধসে গেছিল একটা। ভারত সরকার তখন ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম চালু করে এবং প্রত্যেক আমানতকারীকে অন্তত 5 লাখ রুপি পর্যন্ত সুরক্ষা দেয়। বাংলাদেশের ব্যাংকের ডিপোজিটররা এই সুরক্ষা পেলেও এনবিএফআই এর ডিপোজিটররা এই সুরক্ষার এখনো বাইরে। একটু আগে বললাম যে সেটা নিয়ে গভর্নমেন্ট কাজ করছে। এই ভিডিওর মাধ্যমে আমি সরকারকে একটা অনুরোধ করতে চাই যে দেখুন, ব্যক্তিগত আমানতকারীদের যে টাকা, এই টাকার পরিমাণ খুব বেশি নয়। সরকারের উচিত টাকা চেপে হলেও এই আমানতকারীদের পূর্ণ স্বার্থ সংরক্ষণ করা। ইভেন প্রাতিষ্ঠানিক আমানতকারী যারা, তাদেরও হয়তো বলবেন যে টাকা ছাপলে বা সরকার যদি সবার ট্যাক্স থেকে টাকা দেয়, তাহলে এটা দেশের অর্থনীতির জন্য ভালো না, মুদ্রাস্ফীতি উস্কে যাবে, এগুলো ঠিক। কিন্তু যে বিশ্বাস
যে ট্রাস্ট ব্যাংকিং সেক্টরের উপরে ডিপোজিটরদের আছে, এইটা যদি পুরো উঠে যায় আমাদের ব্যাংকিং সেক্টর উলটপালট হয়ে যাবে এবং সেদিকেই কিন্তু আমরা যাচ্ছি। আবার দেখেন আমাদের পুঁজি সংগ্রহের জন্য কিন্তু স্টক মার্কেট ওইভাবে দাঁড়াতে পারে নাই, সেখানেও খুব বাজে অবস্থা। আমাদের সরকারের প্রধানতম কাজ হওয়া দরকার গ্রাহকের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং হুটহাট গোপনীয় সব তথ্য পত্রিকায় প্রকাশ করে না দেয়া। যা হবে সেটা হবে, কিন্তু আতঙ্ক ঢুকে গেলে মানুষের মধ্যে তখন কেউ আর ব্যাংক মুখো হতে চায় না এবং এই আতঙ্ক কিন্তু দীর্ঘমেয়াদী। আমি যেহেতু ফাইন্যান্স অ্যান্ড বিজনেস নিয়ে কাজ করি, ব্যাংকিং নিয়ে কথা বলি, আমার কাছে অনেকেই জানতে চান স্যার অমুক ব্যাংকে টাকা আছে কি করবো, অমুক ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা আছে কি করবো, বলে চাচ্ছি দিচ্ছে না। এবং কেউ কেউ এমন বলছে যে আমরা জীবনে টাকা রাখবো না ব্যাংকে। তখন কিন্তু ভালো ব্যাংক খারাপ ব্যাংক এটা মানে একটা ইম্যাটেরিয়াল হয়ে যাবে, তখন ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আস্থা কমে যাবে। ফলে আমি মনে করি এই অবসানের সময় যে সম্পত্তি জামানত যেটা আছে অল্প, সেটা বিক্রি করে হলেও কিছু টাকা পাওয়া যাবে, আর বাদ বাকি টাকা মানে মেজর পোর্শন সরকারের উচিত ছেপে হলেও এই গ্রাহকদের দাবি পূরণ করা। এত লিজিং কোম্পানির দরকার আমাদের আসলে নেই। লিজিং কোম্পানির যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে লং টার্মে ঋণ দেয়া, কিন্তু সেই লিজিং কোম্পানিগুলো সেই দায়িত্ব ফুলফিল করতে পারে নাই। দুর্বল ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত ব্যবস্থাপনা, দুর্বল কাঠামো এবং অসততা, বিশেষ করে লুটেরা মানসিকতা, এগুলো এই খাতটাকে শেষ করে দিয়েছে। ফলে যদি এগুলো অবসায়ন হয়ে যায়, যাক, তারপরে যে কয়টা থাকে সেটা যেন সুষ্ঠুভাবে দাঁড়াতে পারে, সেখানে যেন অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা হয় এবং বিশেষত যারা এই টাকা লুটের সাথে জড়িত তাদের জন্য এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হয়। তাহলে ভবিষ্যতে হয়তো আমরা কিছুটা হলেও সুরক্ষা পাবো, গ্রাহকরা এরকম ভোগান্তিতে পড়বে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।